সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম দেখে এসে তারপর আলোচনায় যাব। দেখে নিব দেশের শীর্ষ দৈনিকগুলোর আজকে কি কি শিরোনাম রয়েছে। প্রথমে আমি পড়ছি প্রথম আলো, তার আজকে শিরোনাম করেছে হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, বিষের বিপদে রক্ষক সুন্দরবন। দৈনিক ইত্তেফাক, শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর আগুন উত্তাল গাজীপুর, বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি। সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস, দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। সমকালের শিরোনাম দেখব, গাজীপুর আশুলিয়ার শতাধিক গাড়ি ভাঙচুর আগুন, মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। চুরি যাওয়া সম্পদ ফেরতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। ভোটে মিত্র খুঁজছে সবাই, রাজনীতি ফাঁসছেন সেই ডিসিএসপিরা, 2018 নির্বাচনে জালিয়াতির প্রতারণা অনুসন্ধান দুদক। হতাশা বাড়ছে ব্যবসায়ীদের, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, দেখব শিরোনামগুলো। মাস্টারমাইন্ড গভর্নর আতিউর, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, দাবির মুখে সিদ্ধান্ত বদল এনবিআরের, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি, আটকে আছে সীমাহীন গুরুত্বপূর্ণ প্রস্তুতি। বণিক বার্তা, এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে জিয়াউর রহমান 2.0 দেখবে দেশের মানুষ। দ্য ডেইলি স্টার, ক্লাস্টার সিস্টেম মে বি প্রপোজড ফর মিনিস্টার্স, ড্রাফট সাইবার অর্ডিন্যান্স গেটস এ স্ক্রাবিং। শিরোনাম দেখে নিলাম আমরা আজকে পত্রিকার যে শিরোনামগুলো, সেখান থেকে কিছু দেশীয় এবং আন্তর্জাতিক শিরোনাম। অর্থাৎ আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সেখানে অবস্থান করছেন এবং সেখানে তিনি কথা বলেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। আমি একটি বিষয় নিয়ে আপনার সাথে প্রথমেই আসতে চাই। উনি বলেছেন যে ইত্তেফাক এরকম শিরোনাম করেছে যে সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস, দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। জি, উনি প্রধান উপদেষ্টা গতকাল বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাইডলাইন বৈঠকে কথা বলেছেন, বেশ কয়েকজন, 4-5 জনেরও বেশি। তো সেইখানে যে ইস্যুগুলো উঠে আসছে যে মানে সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা সবাই জানি যে জাতীয় এবং বিশ্বব্যাপী আলোচিত ইস্যু হচ্ছে দুর্নীতি, বিগত সরকারের দুর্নীতি, অর্থ পাচার। তো স্বাভাবিকভাবেই বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় সেই বিষয়গুলোই উঠে আসার কথা। তো হয়তোবা সেই প্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা বলেছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিঃসন্দেহে এটা ভালো ইস্যু। এবং আলোচনায় আরও একটি বিষয়ে উঠে আসে আপনার রোহিঙ্গা সংকট। হ্যাঁ, আমরা 2018 সাল থেকে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে চরম সংকটের মধ্যে আছি। আপনি জানেন হয়তো যে কক্সবাজারের রোহিঙ্গাদের বসবাসের এলাকাগুলো, উখিয়ার এলাকাগুলোতে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এবং তার আশপাশ এলাকায় কিন্তু একটা সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে ধীরে ধীরে, শুরু থেকে। এবং যারা ওখানকার স্থানীয় যারা, তারা খুব ভীষণভাবে বিব্রত, তাদের কারণে বিব্রত, সংকটেও আছে। আমরা দেখেছি অনেক দুর্ঘটনাও তারা ঘটিয়েছে। রোহিঙ্গারা বন উজাড় করছে নিজেরা। এই রোহিঙ্গাদের মানে বেশিরভাগের মানে পেশা ছিল আপনার মাদক চোরাচালান, এই ধরনের কাজে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ। তো এখানে এসে তারা সেই কাজগুলো করতে পারছে না, করছে না, তাতে করে তারা আর্থিক সংকটে ভুগছে। এ থেকে তৈরি হচ্ছে হতাশা। এবং তাদের মধ্যে একটা, যেহেতু দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন সংগ্রামের মধ্যে সরকারের মানে বিপক্ষে অবস্থান নিয়ে আছে, সেই কারণে তাদের মধ্যে আপনার এক ধরনের মানে একটা ক্ষোভ, দীর্ঘদিনের একটা ক্ষোভ পঞ্জীভূত আছে। তা থেকে সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতাগুলো। নেতৃত্বের জন্য প্রায় কিন্তু নিজেরা গোলাগুলি, খুনোখুনি করছে, প্রায় মারা যাচ্ছে। আর আমাদের প্রতিবেশের ওপরে যে হুমকিটা তারা তৈরি করছে, এটা বিপজ্জনক এক কথায়। এবং যখন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল
হ্যাঁ, আপনার 2018 সালে যে 11 লাখ রোহিঙ্গা বলা হয়ে থাকে, যে 11 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল, কিন্তু তার আগেও কিন্তু আরও 4-5 লাখ বিভিন্ন সময়ে এসে ধীরে ধীরে চট্টগ্রাম এবং পাহাড়ের বিভিন্ন পাদদেশে তারা এলাকায় আগে থেকে তারা এখানে অবস্থান থাকবে এবং নিয়েছিল। সেই সংখ্যা এখন 20 লাখ ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তো এই অবস্থায় মানে তারা যেটা করছে, পরিবেশের উপরে যেটা, যে অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করছে, তারা বন উজাড় করছে, খড়ি রান্নার খড়ির জন্য, চুলার খড়ির জন্য তারা বন উজাড় করছে, দেদারসে গাছপালা কাটছে, সংরক্ষিত বনের গাছপালা কাটছে। তো এতে করে যে মানে সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, এই সংকটটা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের রীতিমতো আমি মনে করি যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো এটাও আলোচনায় উঠে আসছে, প্রধান উপদেষ্টার আলোচনা, এবং এই রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের যে সংস্থা, মানবাধিকার সংস্থা UNHCR, তারা সহায়তা করবে বলে আশ্বাস পাওয়া গেছে আর কি। আমরা আর কি এই সহায়তা যেন সত্যি সত্যি হয়, সেটি আশ্বাসেই যেন না থাকে, আমরা সেটি প্রত্যাশা করি। হ্যাঁ, আচ্ছা, এই একই সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন, আমরা যে অর্থাৎ পাচার হওয়া যে অর্থ, হ্যাঁ, সেটা ফেরাতে উনি বিশ্ব নেতাদের সহায়তা কামনা করেছেন। হ্যাঁ, এটাও মানে গুরুত্বপূর্ণ ইস্যু, বলারই অপেক্ষা রাখে না, যে যেভাবে এটা নজিরবিহীনভাবে, বিশ্বে এরকম নজির নাই, হ্যাঁ, যে একটা কেন্দ্রীয় ব্যাংকের মানে নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, এত ভঙ্গুর, এত দুর্বল যে সেই নিরাপত্তা ভেঙে টাকা পাচার হয়ে গেল। মজার বিষয় হচ্ছে যে এটার সাথে ফিলিপিন্সের একটা ব্যাংক জড়িত ছিল। সেই ব্যাংকের যে শীর্ষ কর্মকর্তা, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, এক নারী, তার কিন্তু সাজা হয়েছে সেখানকার আদালতে, বিচারের মাধ্যমে তার সাজা হয়েছে। এইটার ঘটনা আমাদের বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, সেটা কি বেশ অনেক আগে? হ্যাঁ হ্যাঁ, বেশ অনেক আগে না, এটা আপনার সাজাটা হয়েছে সেটা মনে হয় যে 1 বছর 1-1.5 বছরের ঘটনা। কিন্তু যে কারণে ওনার সাজা হলো তার সাথে তো বাংলাদেশও জড়িত, কিন্তু বাংলাদেশের এই নিয়ে কোনো, আমি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের কোনো ভূমিকা নাই, এবং মানে অবস্থা দৃষ্টিতে মনে হয় যে কোনো মাথা ব্যথাও নাই। হ্যাঁ, এখন প্রতি সরকারের এ নিয়ে মাথা ব্যথা না থাকার অনেক যুক্তি খুঁজে পাওয়া যেতে পারে, যে সরকারের দুর্বলতা, বা যদি আরো ঘুরিয়ে বলি যে এক ধরনের সমর্থন, নীরব সমর্থন ছাড়া এই কাজটা হতে পারেনি, এরকম জনশ্রুতি আছে। মানুষ এরকম মনে করে যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকারের আনুকূল্য ছাড়া এরকম কাজ হতে পারে না, এত বড় মানে অঘটন ঘটতে পারে না। আপনি কি মনে করেন যে এরকম অর্থ ফেরত আনা যাবে? দেরি হয়ে গেছে, এখনো আমি মনে করি সম্ভব, তবে দেরি হয়ে গেছে। উদ্যোগটা ঘটনার পরপরই নেওয়া উচিত ছিল সেই সময়ের সরকারের, সেটা নেওয়া হয়নি। তবে এখনও যদি, যেহেতু টাকাটা দেশের বাইরে চলে গেছে, সেই হিসেবে যদি বিশ্ব নেতাদের সমর্থন থাকে তাহলে হয়তো সম্ভব হতে পারে। আমরা একদম শেষ পর্যায়ে চলেছি, এক কথায় যদি বলেন, প্রথম একটা শিরোনাম, হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এটা সাইবার সুরক্ষা অধ্যাদেশে মানে 9টি অধ্যাদেশ জারি করেছিল বিগত সরকার নিজেদের অনুকূলে, মানে এক কথায় যদি বলি যে বাক স্বাধীনতা হরণ করার জন্য, বা মুখ চেপে ধরার জন্য 9টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সাইবার বুলিং নিয়ে এই সরকার, অন্তর্বর্তী সরকারও একটা অধ্যাদেশ জারি করেছিল, তো সেই ধারাগুলো বাদ দেয়া হচ্ছে। আশা করছি যে এতে করে মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা একটু ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। যে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।